Welcome to Let's Do Math Magic. আজ আমরা 3 অঙ্কের সংখ্যার বিয়োগের বিষয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 3 অঙ্কের সংখ্যার যোগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম কিভাবে 3 অঙ্কের সংখ্যা গঠিত হয় এবং আমরা শতক, দশক এবং একক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে উপরের লিংকে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আশা করি এই 3টি বিষয় সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা ওই ভিডিওর মাধ্যমে করতে পারবে। আজকের ভিডিও অর্থাৎ বিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে আমি 3 অঙ্কের সংখ্যা ছবির মাধ্যমে কিভাবে প্রকাশ করব সেই ব্যাপারটা ছোট করে বলে নিতে চাই। ধরা যাক আমাদের কাছে 10টি বল আছে। এখন 2 অঙ্কের সংখ্যা গঠনের সময় আমরা দেখেছিলাম এই রকম 10টি বলকে আমরা একটি বাক্সে রাখতে পারি, যে বাক্সটাকে আমরা বলি দশকের বাক্স। এখন এই দশকের বাক্সের গুরুত্ব কি? এই দশকের বাক্সে শুধুমাত্র 10টি বলই রাখা যেতে পারে। 10-এর কম অথবা 10-এর বেশি কোনো রকম বল আমরা এই দশকের বাক্সে রাখতে পারবো না। সেই কারণে দশকের বাক্সকে আমরা যখন ছবির মাধ্যমে চিহ্নিত করব তখন এই বাক্সের ভেতর আমি 10 সংখ্যাটি লিখে রাখবো। তার মানে একটি দশকের বাক্স সমান 10টি বল, অর্থাৎ 10 একক। এখন আমাদের কাছে যদি এই রকম 10টি দশকের বাক্স থাকে, সেই 10টি বাক্স নিয়ে আমরা আবার একটি নতুন বাক্স তৈরি করতে পারি, যাকে আমরা বলতে পারি শতকের বাক্স। শতকের বাক্স এই কারণে কারণ 10টি দশকের বাক্স এই বাক্সে রয়েছে এবং প্রতিটি দশকের বাক্সে আবার 10টি করে বল আছে। সুতরাং সব মিলিয়ে শতকের বাক্সে আসলে 100টি বল রয়েছে, কিন্তু 100টি বল এখানে আলাদাভাবে নেই। 10টি দশকের বাক্সের মাধ্যমে এখানে 100টি বল রয়েছে। তার মানে একটি শতকের বাক্স সমান 10টি দশকের বাক্স, যেটা আসলে 100টি বলকে বোঝাচ্ছে। এখন আমরা যদি কতগুলো 3 অঙ্কের সংখ্যাকে এবার ছবির মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে সেটি করতে পারবো সেটা এই টেবিলের মাধ্যমে দেখে নিই। প্রথম সংখ্যা হলো 395। একে আমরা 3টি ভাগে লিখতে পারি। একটি ভাগ হলো 300, একটি ভাগ হলো 90 এবং একটি ভাগ হলো 5। এখন এই 300 মানে আসলে 3টি শতক, 90 মানে হলো 9টি দশক, আর 5 মানে হলো 5 একক। তাহলে এই 395কে আমরা যদি ছবির মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে 3টি শতকের জায়গায় আমি 3টি শতকের বাক্স আঁকতে পারি। 9টি দশকের জায়গায় 9টি দশকের বাক্স আঁকতে পারি এবং 5টি এককের জায়গায় 5টি বল আমি আলাদাভাবে এঁকে নিতে পারি। একইভাবে 619-এর ক্ষেত্রে আমি সংখ্যাটিকে 3 ভাগে লিখতে পারি। 600 যোগ 10 যোগ 9। এখন এই 600 মানে হলো 6টি শতক, 10 মানে হলো একটি দশক, আর 9 মানে হলো 9 একক। এই 6টি শতককে আমি 6টি শতকের বাক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। একটি দশককে আমি একটি দশকের বাক্সের মাধ্যমে লিখতে পারি, আর 9 একককে বোঝানোর জন্য আমি 9টি বল আলাদাভাবে এঁকে নিতে পারি। এবার 850কে আমি 3 ভাগে লিখতে পারি। 800 যোগ 50 যোগ 0। এখন এই 800 মানে হলো 8টি শতক, 50 মানে হলো
5টি দশক এবং 0 মানে হলো 0টি একক। এদেরকেই আমি যদি ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে 8টি শতকের জন্য আমি 8টি শতকের বাক্স আঁকতে পারি, 5টি দশকের জন্য আমি 5টি দশকের বাক্স এঁকে নিতে পারি, এবং 0টি এককের জন্য আমি এই জায়গাটি ফাঁকা রাখছি, কারণ 0টি একক মানে এককের ঘরে কোনো অঙ্ক নেই, তাই আমি এই জায়গাটি ফাঁকা রাখছি, অথবা এই জায়গাটিকে আমি ক্রস করে দিলাম। তার মানে 395 সংখ্যাটিকে আমি এই 3টি ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, 619কে আমি এই 3টি ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, একইভাবে 850কে আমি এই 3টি ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এইভাবে কোনো 3 অঙ্কের সংখ্যাকে আমরা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি। 2 অঙ্কের বিয়োগ আমরা যখন করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে এককের ঘরের অঙ্কের সমাধান করার জন্য আমাদের দশকের ঘর থেকে বড় করতে হয়েছিল। এই বড় করা বা ধার করার বিষয়টি আমরা 3 অঙ্কের বিয়োগের ক্ষেত্রেও দেখব। সেই জন্য আমি 6টি 3 অঙ্কের বিয়োগের উদাহরণ বেছে নিয়েছি। এই 6টি বিয়োগ প্রক্রিয়ায় আমরা দেখব কখনো আমাদের বড় করার দরকার পড়ছে না, এবং বাকি ক্ষেত্রগুলিতে আমাদের এই বড় করা বা ধার করার বিষয়টি দরকার পড়ছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। শুরু করি আমাদের প্রথম 3 অঙ্কের সংখ্যার বিয়োগের অঙ্ক। এখানে 2টি অঙ্ক দেওয়া রয়েছে, একটি হলো 456 এবং অপরটি হলো 243। আমি এখানে দুটো টেবিল আলাদা আলাদা করে বানিয়ে নিয়েছি, একটি বাঁদিকে এবং একটি ডান দিকে। বাঁদিকের টেবিলটায় আমি মূল বিয়োগের অঙ্কটা করব, এবং ডান দিকের টেবিলে আমি ছবির মাধ্যমে এই বিয়োগের অঙ্কটি বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমি এই 456 সংখ্যাটিকে ছবির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। এখন 456 সংখ্যাটিতে শতক রয়েছে 4টি, অর্থাৎ আমি এই শতকের ঘরে 4টি শতকের বাক্স এঁকে নিতে পারি। দশকের ঘরে রয়েছে 5 অঙ্কটি, তাই দশকের ঘরে আমি 5টি দশকের বাক্স এঁকে নিতে পারি। আর এককের ঘরে রয়েছে 6 অঙ্কটি। আমি যদি বলের উদাহরণ ব্যবহার করি, তাই এককের ঘরে আমি 6টি বল আলাদা আলাদাভাবে এঁকে নিচ্ছি। তাহলে 456 সংখ্যাটিকে আমি ছবির মাধ্যমে এই ডান দিকের টেবিলে প্রকাশ করলাম। এখন এই 456 সংখ্যা থেকে আমাদের বাদ দিতে হবে 243 সংখ্যাটি। প্রথমে আমরা এককের ঘরের অঙ্কের সমাধান করব। এখন এককের ঘরে আমাদের 6টি বল আছে, সেখান থেকে আমাদের বাদ দিতে হবে 3টি বল, যেটি আমরা সহজেই করতে পারবো, কারণ 6 অঙ্কটি 3 অঙ্কের থেকে বড়। তাই 6টি বল থেকে আমরা যদি 3টি বল বাদ দিই, 1টি, 2টি এবং 3টি, তাহলে এককের ঘরে আমাদের পড়ে থাকে 1, 2 এবং 3, অর্থাৎ 3টি বল। এই 3ই হলো আমাদের এককের ঘরের সমাধান। এককের ঘরের সমাধান হয়ে যাওয়ার পর আমরা এবার চলে যাই দশকের ঘরের সমাধান। দশকের ঘরে 456 সংখ্যাটির জন্য আমাদের কাছে 5টি দশকের বাক্স ছিল, অর্থাৎ এই 1, 2, 3, 4 এবং 5। সেখান থেকে যেহেতু 243 সংখ্যাটিতে দশকের ঘরে 4 অঙ্কটি রয়েছে, অর্থাৎ এই 5টি দশকের বাক্স থেকে আমাদের সব মিলিয়ে মোট 4টি দশকের বাক্স বাদ দিতে হবে। সেটি যদি আমরা করি, 1টি, 2টি, 3টি এবং 4টি, তার মানে এই 4টি দশকের বাক্স বাদ দেওয়ার পর দশকের ঘরে আমাদের আর একটি দশকের বাক্সই পড়ে রইল। সুতরাং দশকের ঘরের সমাধান হবে 1। তাই বাঁদিকের টেবিলে দশকের ঘরের নিচে আমি 1 অঙ্কটি লিখলাম। এরপরে আমরা চলে যাই শতকের ঘরের সমাধানে। শতকের ঘরে 456 সংখ্যার জন্য আমাদের 4টি শতকের বাক্স ছিল, 1, 2, 3 এবং 4। সেখান থেকে 243 সংখ্যাটিতে যেহেতু শতকের ঘরে 2 অঙ্কটি আছে, আমাদের 2টি শতকের বাক্স বাদ দিতে হবে। সুতরাং আমরা যদি 2টি শতকের বাক্স বাদ দিই, 1টি এবং 2টি,
তাহলে শতকের ঘরে আমাদের পড়ে থাকে এই 4 বিয়োগ 2, অর্থাৎ একটি এবং দুটি শতকের বাক্স। তাহলে এই 2 হলো আমাদের শতকের ঘরের অঙ্কের সমাধান। তার মানে আমাদের প্রথম 3 অঙ্কের সংখ্যার বিয়োগফল হলো 213, অর্থাৎ 2 শতক, 1 দশক এবং 3 একক, যেটা আমরা ছবি থেকেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, এখানে আমাদের শতক, দশক বা কোনো ঘর থেকেই আমাদের বড় বা ধার করার কোনো দরকার পড়েনি। কিন্তু এর পরের যে অঙ্কগুলো আমরা করব, সেখানে আমরা এই বড় করার বিষয়টি আরো ভালোভাবে আলোচনা করে নেব। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কগুলোয় যাই। শুরু করি আমাদের দ্বিতীয় উদাহরণ। এক্ষেত্রে আমাদের দুটি 3 অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে, একটি হলো 592 এবং অপরটি হলো 239, এবং এই 239 সংখ্যাটিকে 592 থেকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমেই আমরা এই 592 সংখ্যাটিকে ছবির মাধ্যমে এই ডান দিকের টেবিলে প্রকাশ করার চেষ্টা করি। এখানে 5টি শতক রয়েছে, তাই আমি শতকের ঘরে 5টি শতকের বাক্স এঁকে নিচ্ছি। দশকের ঘরে রয়েছে 9 অঙ্কটি, তাই আমি দশকের ঘরে 9টি দশকের বাক্স এঁকে নিচ্ছি। আর এককের ঘরে রয়েছে 2 অঙ্কটি, তাই এককের ঘরে আমি 2টি বল আলাদা আলাদাভাবে এঁকে নিচ্ছি। এইবার তাহলে আমরা চলে যাই এককের ঘরের অঙ্কের সমাধান। এখন 239 সংখ্যাটিতে আমরা দেখছি এককের ঘরে রয়েছে 9 অঙ্কটি, তার মানে 592 এর ক্ষেত্রে এককের ঘরে যে 2টি বল আছে সেখান থেকে আমাদের 9টি বল বিয়োগ করতে হবে। কিন্তু যেহেতু 2 অঙ্কটি 9 এর থেকে ছোট, তাই সেখান থেকে তো আমরা 9টি বল বিয়োগ করতে পারবো না। তাই এক্ষেত্রে আমরা কি করতে পারি, দশকের ঘর থেকে আমরা 10টি বল ধার নিতে পারি এককের ঘরের জন্য। এবং সেটি কিভাবে করা সম্ভব, দশকের ঘরে আমাদের কাছে 9টি দশকের বাক্স আছে, সেখান থেকে আমরা একটি দশকের বাক্স ভেঙে ফেলতে পারি এবং সেই দশকের বাক্সে যে 10টি বল রয়েছে সেগুলোকে আমরা এককের ঘরে নিয়ে আসতে পারি। তাহলে এই অবস্থায় এককের ঘরে আমাদের সব মিলিয়ে মোট কতগুলি বল রইল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। অর্থাৎ আগে এককের ঘরে ছিল 2টি বল, তার সাথে দশকের ঘর থেকে একটি বাক্স ভেঙে আরো 10টি বল এসে সব মিলিয়ে এককের ঘরে 12টি বল রইল। আবার এককের ঘরে এই 10টি বল আসার জন্য দশকের ঘরে আমাদের কাছে আগে ছিল 9টি বাক্স, কিন্তু যেহেতু একটি বাক্স আমরা ভেঙে ফেলেছি, তাই দশকের ঘরে এখন দশকের বাক্সের সংখ্যা হয়ে দাঁড়ালো 9 বিয়োগ 1, কারণ এই একটি বাক্স আমরা ভেঙে ফেলেছি, অর্থাৎ 9 বিয়োগ 1 সমান 8। এখন এই বিষয়টি আমরা যদি এই বাঁদিকের টেবিলে প্রকাশ করি, তাহলে এই এককের ঘরের 2 অঙ্কটি কেটে আমরা সেখানে লিখতে পারি এই 12 সংখ্যাটি, এবং দশকের ঘরে যেহেতু আগে 9টি ছিল এবং সেখান থেকে একটি বাক্স বাদ গেছে, তাই এই 9 সংখ্যাটি কেটে আমরা লিখতে পারি 8 সংখ্যাটি। এই অবস্থায় আমরা যদি এককের ঘরের অঙ্কের সমাধান করি, তাহলে এই এককের ঘরে যে 12টি বল রইল সেখান থেকে আমরা সহজেই 9টি বলকে এবার বাদ দিতে পারি। তাই আমরা যদি 9টি বল বাদ দিই, 1 2 3 4 5 6 7 8 এবং 9, তাহলে এককের ঘরে আমাদের পড়ে রইল 1 2 এবং 3টি বল, অর্থাৎ 12 বিয়োগ 9 সমান 3 হলো আমাদের এককের ঘরের সমাধান। এককের ঘরের সমাধানের পর আমরা এবার চলে যাই দশকের ঘরের সমাধানে। এখন দশকের ঘরে আমরা দেখছি আমাদের কাছে 8টি বাক্স পড়ে রয়েছে, সেখান থেকে 239-এ দশকের ঘরে যেহেতু 3 অঙ্কটি রয়েছে, তার মানে আমাদের 3টি দশকের বাক্স বাদ দিতে হবে। তাহলে দশকের ঘর থেকে আমরা যদি 3টি দশকের বাক্স বাদ দিই, 1 2
এবং 3। তাহলে দশকের ঘরে আমাদের কাছে পড়ে থাকে 1, 2, 3, 4 এবং 5, 5টি দশকের বাক্স। অর্থাৎ 8 বিয়োগ 3 সমান 5 হলো আমাদের দশকের ঘরের সমাধান। সবশেষে আমরা চলে যাই শতকের ঘরের সমাধান। শতকের ঘরে আমাদের কাছে ছিল 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি শতকের বাক্স। সেখান থেকে 239-এর জন্য 2টি শতকের বাক্স আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ 1টি এবং 2টি, এই 2টি শতকের বাক্স আমরা যদি বাদ দিই, তাহলে শতকের ঘরে আমাদের পড়ে থাকে 5 বিয়োগ 2, অর্থাৎ 3টি শতকের বাক্স। তাই এই 3 হলো আমাদের শতকের ঘরের সমাধান। তাই আমাদের বিয়োগফল হলো 353, অর্থাৎ 3 শতক, 5 দশক এবং 3 একক, যেটা আমরা ডান দিকের টেবিল থেকেও স্পষ্টভাবে বুঝতে পারছি, কারণ শতকের ঘরে আমাদের 3টি শতকের বাক্স, দশকের ঘরে 5টি দশকের বাক্স এবং এককের ঘরে 3টি বল বা 3 একক পড়ে রয়েছে। চলে যাই আমাদের তৃতীয় উদাহরণে, যেখানে 813 থেকে 597 সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। আগের অঙ্কের মতোই আমরা যদি উপরের সংখ্যা অর্থাৎ 813কে ছবির মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা দেখছি 813তে রয়েছে 8 শতক, অর্থাৎ আমরা শতকের ঘরে 8টি শতকের বাক্স এঁকে নিতে পারি। দশকের ঘরে রয়েছে 1 অঙ্কটি, অর্থাৎ দশকের ঘরে আমরা একটি দশকের বাক্স আঁকতে পারি। এবং এককের ঘরে আমাদের রয়েছে 3 অঙ্কটি, অর্থাৎ এককের ঘরে আমরা 3টি বল এঁকে নিতে পারি। তাহলে 813 সংখ্যাটিকে এইভাবে আমরা ছবির মাধ্যমে প্রকাশ করলাম। এখন এই 813 থেকে আমাদের 597 সংখ্যাটিকে বাদ দিতে হবে। তাহলে প্রথমেই আমরা চেষ্টা করি এককের ঘরের অঙ্কের সমাধান করতে। এককের ঘরে আমাদের কাছে রয়েছে 3টি বল। সেখান থেকে 597 সংখ্যাটির যদি আমরা এককের ঘরটি দেখি, তাহলে সেখানে 7টি বল রয়েছে, অর্থাৎ 3 থেকে আমাদের 7 অঙ্কটিকে বাদ দিতে হবে, বা অন্যভাবে ভেবে দেখতে গেলে এই 3টি বল থেকে আমাদের 7টি বল বের করে আনতে হবে, যেটা সম্ভব নয়, কারণ 3 অঙ্কটি 7-এর থেকে ছোট। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? দশকের ঘর থেকে আমরা 10টি বল ধার নিতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে? দশকের ঘরের একটি বাক্স ভেঙে ফেলে সেখান থেকে 10টি বল আমরা এককের ঘরে রাখতে পারি। তাহলে দশকের ঘর থেকে আমি এই দশকের বাক্সটিকে ভেঙে ফেললাম এবং সেখান থেকে যে 10টি বল আসবে সেটি লাল রঙের মাধ্যমে আমি এককের ঘরে এঁকে রাখছি। তাহলে দশকের ঘর থেকে 10টি বল এককের ঘরে নিয়ে আসার পর এককের ঘরে এখন আমাদের সব মিলিয়ে বল সংখ্যা হলো 3 যোগ 10, অর্থাৎ 13। কিন্তু যেহেতু দশকের ঘর থেকে আবার আমরা একটি বাক্স ভেঙে ফেলেছি, তাই দশকের ঘরে এখন বাক্সের সংখ্যা গিয়ে দাঁড়ালো, আগে ছিল একটি বাক্স, সেখান থেকে আমরা একটি বাক্স ভেঙে ফেললাম, সুতরাং দশকের ঘরে এখন বাক্স সংখ্যা গিয়ে দাঁড়ালো 0। এখন এই জিনিসটি যদি আমরা বাঁদিকের টেবিলে প্রকাশ করি, তাহলে এককের ঘরের এই 3 অঙ্কটিকে কেটে আমরা এককের ঘরের উপরে 13 সংখ্যাটিকে লিখতে পারি, কারণ এককের ঘরে এখন 13টি বল রয়েছে। এবং একইভাবে যেহেতু দশকের ঘরে আমরা একটি বাক্স ভেঙে ফেলেছিলাম, তাই এই 1 অঙ্কটিকে কেটে আমরা তার জায়গায় এই 0 অঙ্কটি লিখতে পারি, কারণ দশকের ঘরে এখন আর কোনো বাক্স বেঁচে নেই। এই অবস্থায় আমরা প্রথমে এককের ঘরের অঙ্কের সমাধান করি। এখন এককের ঘরে আমাদের কাছে রয়েছে 13টি বল, সেখান থেকে আমাদের বাদ দিতে হবে 7টি বল, যেটা সম্ভব, কারণ 7 অঙ্কটি 13 থেকে ছোট। তাহলে এককের ঘর থেকে আমরা যদি এই 7টি বলকে বাদ দিই, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, তাহলে এককের ঘরে পড়ে থাকে 1, 2, 3, 4, 5 এবং 6, অর্থাৎ 6টি বল। তার মানে এককের ঘরের সমাধান হবে 13 বিয়োগ 7, অর্থাৎ 6। সুতরাং এই 6 অঙ্কটি আমি এককের ঘরের সমাধান হিসেবে লিখে রাখলাম। এরপরে আমরা চলে যাব
দশকের ঘরের সমাধানে। দশকের ঘরে আমাদের কাছে আর কোনো বাক্স পড়ে নেই, অর্থাৎ 0টি বাক্স দশকের ঘরে রয়েছে। কিন্তু সেখান থেকে আবার 597 সংখ্যার যেহেতু দশকের ঘরে 9 অঙ্কটি রয়েছে, অর্থাৎ 0 থেকে আমাদের 9কে বিয়োগ করতে হবে। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ দশকের ঘরে এখন আর কোনো বাক্সই নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেহেতু এই ভিডিওর শুরুতে আমরা দেখেছিলাম একটি শতকের বাক্সে 10টি দশকের বাক্স রাখা যেতে পারে, তাই আমরা কি করতে পারি? একটি শতকের বাক্স ভেঙে সেখান থেকে যে 10টি দশকের বাক্স আমরা পাবো, সেই 10টি দশকের বাক্সকে আমরা দশকের ঘরে এঁকে রাখতে পারি। অর্থাৎ এই অবস্থায় দশকের ঘরে আমাদের কটি দশকের বাক্স রইল? আগে ছিল 0টি, তার সাথে 10টি নতুন দশকের বাক্স যোগ হলো, তার মানে এখন দশকের ঘরে সব মিলিয়ে 10টি দশকের বাক্স রইল। কিন্তু এই 10টি দশকের বাক্স আনার জন্য যেহেতু শতকের ঘর থেকে একটি শতকের বাক্স আমাদের বাদ দিতে হয়েছে, তাই শতকের ঘরে এখন বাক্সের সংখ্যা কত দাঁড়ালো? আগে ছিল 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, সেখান থেকে একটি বাদ গিয়ে সব মিলিয়ে শতকের বাক্স হয়ে দাঁড়ালো 7টি। এখন এই জিনিসটি আমরা যদি আবার বাঁদিকের টেবিলে লিখে রাখি, তাহলে যেহেতু শতকের বাক্সের সংখ্যা 1 কমে গেল, তাই এই 8 কেটে আমরা শতকের ঘরে লিখে রাখতে পারি 7। এবং যেহেতু একটি শতকের বাক্স ভেঙে 10টি দশকের বাক্স আমরা নিয়ে এসেছিলাম দশকের ঘরে, তাই এই 0 সংখ্যাটি কেটে আমরা সেখানে লিখতে পারি 10, কারণ এখন দশকের বাক্সের সংখ্যা সব মিলিয়ে 10। এই অবস্থায় আমরা দশকের ঘরের সমাধান করার চেষ্টা করি। যেহেতু দশকের ঘর থেকে আমাদের 9টি বাক্স নিয়ে নিতে হবে এবং দশকের ঘরে এখন আমাদের বাক্সের সংখ্যা 10, সুতরাং দশকের ঘর থেকে আমরা 9টি বাক্স বাদ দিয়ে দিলাম। তার মানে দশকের ঘরে এখন বাক্স পড়ে রইল একটি। তার মানে দশকের ঘরের সমাধান হিসেবে লিখতে পারি 10 বিয়োগ 9 অর্থাৎ 1। এই একই হলো দশকের ঘরের সমাধান। 10 বিয়োগ 9 সমান 1। দশকের ঘরের সমাধানের পরে এবার আমরা চলে যাই শতকের ঘরের সমাধানে। শতকের ঘরে এখন আমাদের কাছে রয়েছে সব মিলিয়ে 7টি শতকের বাক্স, সেখান থেকে আমাদের বাদ দিতে হবে 5টি শতকের বাক্সকে। সুতরাং এটি যদি আমরা করি 1, 2, 3, 4, 5, তার মানে আমাদের কাছে আর পড়ে রইল 1, 2 অর্থাৎ 2টি শতকের বাক্স। তার মানে এই 7 বিয়োগ 5 অর্থাৎ 2 হলো আমাদের শতকের ঘরের সমাধান। তার মানে আমাদের বিয়োগফল হলো 216, অর্থাৎ 2 শতক, 1 দশক এবং 6 একক, যেটা আমরা ডান দিকের টেবিল থেকেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। চলে যাই আমাদের চতুর্থ উদাহরণে, যেখানে 600 সংখ্যাটি থেকে 187 সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমেই আমরা 600 সংখ্যাটিকে এই ডান দিকের টেবিলে ছবির মাধ্যমে প্রকাশ করে নিই। 600 সংখ্যায় যেহেতু শতকের ঘরে 6 অঙ্কটি রয়েছে, তাই আমি ডান দিকের টেবিলে শতকের ঘরে 6টি শতকের বাক্স এঁকে নিচ্ছি। দশকের ঘরে রয়েছে 0 অঙ্কটি, যেটা ইঙ্গিত করছে দশকের ঘরে কোনো দশকের বাক্স নেই, তাই সেটা প্রকাশ করার জন্য আমি দশকের ঘরে একটি ক্রস চিহ্ন এঁকে রাখলাম। আর এককের ঘরেও রয়েছে 0 অঙ্কটি, যেটার মানে এককের ঘরেও কোনো বল আলাদাভাবে পড়ে নেই, তাই আমি এককের ঘরেও ক্রস চিহ্নটি আঁকলাম। এই অবস্থায় আমাদের এই 600 সংখ্যা থেকে 187 সংখ্যাটিকে বাদ দিতে হবে। এবার আমরা এককের ঘরের অঙ্কের সমাধানের চেষ্টা করি। এখন এককের ঘরে 600 সংখ্যাটির ক্ষেত্রে আমরা দেখেছি যে এককের ঘরে কোনো বল আলাদাভাবে পড়ে নেই, কিন্তু 187 সংখ্যাটিতে এককের ঘরে রয়েছে 7 অঙ্কটি। তার মানে এককের ঘর থেকে আমাদের দরকার 7টি বল, কিন্তু এককের ঘরে তো কোনো বল আলাদাভাবে পড়ে নেই, সুতরাং 7টি বল আমরা
কোনখান থেকে বাদ দেব। তাই প্রথমে আমাদের যেটা করতে হবে যে দশকের ঘর থেকে 10টি বল আমাদের এককের ঘরে নিয়ে আসতে হবে, কিন্তু দশকের ঘরেও আমরা দেখছি কোনো দশকের বাক্স নেই। সুতরাং দশকের ঘরেও একটি দশকের বাক্স ভেঙে 10টি বল এককের ঘরে নিয়ে আসার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। তাহলে এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব যে দশকের ঘরেও আমরা শতকের ঘর থেকে 10টি দশকের বাক্স নিয়ে আসতে পারি কিনা। সেটি কি সম্ভব? এখন শতকের ঘরে আমাদের কাছে দেখছি 1, 2, 3, 4, 5 এবং 6টি শতকের বাক্স আছে। সুতরাং শতকের ঘরের একটি বাক্স যদি আমরা ভাঙি, তো সেইখান থেকে 10টি দশকের বাক্স আমরা পেতে পারি, কারণ আমরা জানি 1 শতক সমান 10 দশক। তাহলে আমরা যদি শতকের ঘরের একটি বাক্স ভাঙি, তো সেইখান থেকে 10টি দশকের বাক্স আমরা পেতে পারি, যেগুলিকে আমরা দশকের ঘরে এঁকে রাখতে পারি। তাহলে এই অবস্থায় দশকের ঘরে বাক্সের সংখ্যা কত হলো? দশকের ঘরে আগে একটিও বাক্স ছিল না, অর্থাৎ শূন্যটি ছিল। এখন তার সঙ্গে এখন এই শতকের ঘরের একটি বাক্স ভেঙে যেহেতু আমরা নতুন 10টি দশকের বাক্স পেয়েছি, সুতরাং 0 যোগ 10 অর্থাৎ 10 হলো এখন দশকের ঘরে নতুন বাক্সের সংখ্যা। তার মানে এই দশকের 0 অঙ্কটি কেটে আমরা লিখতে পারি 10 সংখ্যাটি, কারণ দশকের ঘরে এখন বাক্সের সংখ্যা হয়ে গেছে 10। কিন্তু দশকের ঘরে এই 10টি দশকের বাক্স আনতে আমাদের শতকের ঘর থেকে একটি শতকের বাক্স ভাঙতে হয়েছে। তার মানে শতকের ঘরে এখন বাক্সের সংখ্যা কত? আগে ছিল 6টি, সেখান থেকে এই একটি বাক্স বাদ গেছে, অর্থাৎ 6 বিয়োগ 1 সমান 5। সুতরাং শতকের ঘরের এই 6 অঙ্কটি কেটে আমরা এবার লিখতে পারি 5। তার মানে এই 5 আসলে শতকের ঘরের এই 5টি বাক্সকে ইঙ্গিত করছে। এখন এই বিয়োগ অঙ্কটিকে এই অবস্থায় ফেলে রাখলে তো হবে না, কারণ এককের ঘরেও আবার আমাদের অঙ্ক দরকার, কারণ আমরা এখনো কিন্তু এককের ঘরের সমাধান করে উঠতে পারিনি। তাই এককের ঘরের সমাধানের জন্য দশকের ঘর থেকে 10টি বল আমাদের এককের ঘরে নিয়ে আসার দরকার ছিল। এখন যেহেতু দশকের ঘরে 10টি বাক্স এসে গেছে, সুতরাং দশকের ঘরের এই একটি দশকের বাক্স ভেঙে ফেলে আমরা সেখান থেকে 10টি বল এককের ঘরে নিয়ে আসতে পারি। অর্থাৎ এককের ঘরে এখন বলের সংখ্যা কত দাঁড়ালো? আগে ছিল 0টি বল, তার সঙ্গে দশকের ঘরের একটি বাক্স ভেঙে ফেলে আমরা 10টি বল নিয়ে এসেছি। সুতরাং এককের ঘরে এখন বলের সংখ্যা হয়ে গেল 10। তার মানে এককের ঘরের এই 0 অঙ্কটি কেটে আমি এককের ঘরের মাথায় লিখে রাখতে পারি 10 সংখ্যাটি, কারণ এককের ঘরে এখন 10টি বল রয়েছে। কিন্তু এককের ঘরের এই 10টি বল আনার জন্য আমাদের দশকের ঘরের একটি বাক্স ভেঙে ফেলতে হয়েছিল। তাই দশকের ঘরে এখন বাক্সের সংখ্যা হয়ে গিয়েছে 10 বিয়োগ 1 অর্থাৎ 9টি। তার মানে দশকের ঘরের এই যে 10 অঙ্কটি ছিল সেটিকে কেটে আমরা এবার করে দিতে পারি 9, কারণ এই 10 থেকে একটি বাক্স আমরা বাদ দিয়ে 9টি দশকের বাক্স এখন দশকের ঘরে পড়ে থাকতে দেখছি। তাহলে এই অবস্থায় আমরা এককের ঘরের অঙ্কের সমাধান প্রথমে করি। এককের ঘরে আমাদের দরকার ছিল 7টি বল বাদ দেওয়া। এখন যেহেতু এককের ঘরে এখন 10টি বল রয়েছে, সুতরাং 7টি বল সেখান থেকে আমরা সহজেই বাদ দিয়ে দিতে পারি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি এবং 7টি। তাহলে এককের ঘরে এখন পড়ে রইল 1, 2 এবং 3টি বল, যেটিকে আমরা লিখতে পারি 10 বিয়োগ 7 অর্থাৎ 3। তার মানে এই 3ই হলো এককের ঘরের সমাধান। এককের ঘরের সমাধানের পর এবার আমরা চলে যাই দশকের ঘরের সমাধানে। দশকের ঘরে আমরা দেখছি আমাদের কাছে 9টি দশকের বাক্স পড়ে রয়েছে। যেহেতু 187 সংখ্যার দশকের ঘরে 8 অঙ্কটি রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই 9টি দশকের বাক্স থেকে আসলে এই 8টি দশকের বাক্সকে বাদ দিতে হবে। সেটি যদি আমরা করি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টি দশকের বাক্স যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা দেখছি দশকের ঘরে আর একটি বাক্সই পড়ে থাকছে। তার মানে দশকের ঘরের সমাধান হবে এই 9
বিয়োগ এই 8 অর্থাৎ 1। তার মানে আমরা পেলাম 1 হলো দশকের ঘরের সমাধান। সবশেষে আমরা চলে যাই শতকের ঘরের সমাধানে। শতকের ঘরে আমাদের কাছে 5টি শতকের বাক্স পড়েছিল। সেইখান থেকে আমরা দেখছি 187 শতকের ঘরে 1 অঙ্কটি রয়েছে, অর্থাৎ শতকের ঘরের এই 5টি বাক্স থেকে একটি শতকের বাক্সকে বাদ দিতে হবে। সেটি যদি আমরা করি তাহলে শতকের ঘরে এখন পড়ে থাকে 5 বিয়োগ 1 অর্থাৎ 4টি শতকের বাক্স। তার মানে শতকের ঘরের সমাধান হবে 4, যেটি ছবি থেকেও স্পষ্ট, কারণ শতকের ঘরে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 এবং 4 এই 4টি শতকের বাক্স পড়ে রয়েছে। অর্থাৎ আমাদের বিয়োগফল হলো 413 বা 4 শতক, 1 দশক এবং 3 একক, যেটি ছবি থেকেও স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ পর্যায়ে। এখানে আমরা শেষ দুটি উদাহরণ দেখব, কিন্তু এখানে আমরা এই বিয়োগ দুটি করব কোনো রকম ছবির সাহায্য ছাড়া। তাহলে চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটি হলো 905 বিয়োগ 199। প্রথমে আমরা এককের ঘরের অঙ্কের সমাধান করব। এখন 905 সংখ্যাটি অর্থাৎ উপরের সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হলো 5 এবং নিচের সংখ্যাটি অর্থাৎ 199 এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্কটি হলো 9। এখন আমরা চেক করব যে উপরের সংখ্যাটির এককের ঘরের অঙ্ক নিচের সংখ্যাটির থেকে ছোট না বড়। এখন যেহেতু 5 9 থেকে ছোট, তাই আমরা 5 থেকে 9কে এক্ষেত্রে বিয়োগ করতে পারবো না। তাই এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দশকের ঘর থেকে আমরা 10টি এককের ঘরে নিয়ে আসতে পারি কিনা। কিন্তু আমরা দেখছি উপরের সংখ্যার ক্ষেত্রে দশকের ঘরে অঙ্ক 0, তার মানে দশকের ঘরে কোনো রকম দশকের বাক্স এই অবস্থায় নেই। তাই আমরা দশকের ঘর থেকে কোনো রকম ধার বা বড় করতে পারছি না। এক্ষেত্রে তাই আমাদের চেক করতে হবে শতকের ঘরে। শতকের ঘরে আমরা দেখছি 9টি শতকের বাক্স বা 9 অঙ্কটি রয়েছে। তাই শতকের ঘর থেকে আমরা একটি শতক ব্যবহার করে দশকের ঘরে নিয়ে আসতে পারি। তার জন্য আমরা কি করব, 9কে কেটে আমরা 8 লিখব এবং দশকের ঘরে যেহেতু 0 ছিল, যেহেতু আমরা একটি শতকের বাক্স ব্যবহার করে 10টি দশক পেয়েছি, সুতরাং এই 0কে কেটে আমরা দশকের ঘরে 10 লিখব। তার মানে এখন দশকের ঘরে 10টি দশকের বাক্স রইল। এইবার আমরা কি করতে পারি, এককের সমাধানের জন্য দশকের ঘরের একটি বাক্সকে আমি ভেঙে সেই 10টি একক নিয়ে যেতে পারি। তার মানে দশকের ঘরে আমি লিখতে পারি 9, যেহেতু একটি দশকের বাক্স আমি ব্যবহার করে নিচ্ছি, এবং এই 5কে কেটে আমি এককের ঘরে লিখতে পারি 15, কারণ এই 5-এর সঙ্গে দশকের ঘরের একটি বাক্স ভেঙে আমরা 10টি একক নিয়ে এসেছি, সুতরাং 5 যোগ 10 সমান 15। এই অবস্থায় এই 15 থেকে আমি এই 9কে বিয়োগ করতে পারি। 15 বিয়োগ 9 মানে 6, এই 6 হলো এককের ঘরের সমাধান। এবার আমরা চলে যাই দশকের ঘরের সমাধানে। দশকের ঘরে এখন দশকের বাক্সের সংখ্যা 9 এবং 199 সংখ্যাটির দশকের ঘরের অঙ্ক হলো 9, অর্থাৎ দশকের ঘরে 9টি দশকের বাক্স থেকে 9টি দশকের বাক্সকেই আমাদের বাদ দিতে হবে। সুতরাং এই 9 বিয়োগ 9 অর্থাৎ দশকের ঘরের সমাধান হবে 0। এরপরে আমরা চলে যাব শতকের ঘরের সমাধানে। শতকের ঘরে আমরা দেখছি 8টি শতকের বাক্স পড়ে আছে, সুতরাং এই 8টি বাক্স থেকে 199 এর একটি শতকের বাক্স আমাদের বাদ দিতে হবে। সুতরাং 8 বিয়োগ 1 অর্থাৎ 7। তার মানে 706 হলো আমাদের বিয়োগফল, যেটার মানে হলো 7 শতক, 0 দশক এবং 6 একক। এই জিনিসটি আমরা আবার উল্টো দিক থেকেও একবার ভেরিফাই করে নিতে পারি। সেটি হলো, যেটি আমাদের বিয়োগফল বেরোলো অর্থাৎ 706, তার সাথে যে সংখ্যাটি বিয়োগ করা হয়েছে অর্থাৎ 199, সেটিকে আমরা যদি যোগ করে নিই তাহলে আমরা দেখব 6 আর 9 15, 5 হাতে 1, 9 আর 1 10, 0 হাতে 1, 7 আর 1 8 আর 1 9, 905। অর্থাৎ আমরা যে সংখ্যাটি থেকে বিয়োগ করেছিলাম সেই সংখ্যাটি যদি আমরা ফেরত পেয়ে যাই তাহলে আমরা জানব যে আমাদের বিয়োগ প্রক্রিয়াটি সঠিক হয়েছে। এবার একইভাবে আমরা শেষ বিয়োগের অঙ্কটিও করে দেখি। শেষ বিয়োগের অঙ্কে আমাদের 315 সংখ্যাটি থেকে 299 সংখ্যাকে বাদ দিতে হবে।
এক্ষেত্রে আমরা দেখছি উপরের সংখ্যার এককের ঘরের অঙ্কটি নিচের সংখ্যার এককের ঘরের অঙ্কের থেকে ছোট। তার মানে 5 থেকে 9কে আমরা বাদ দিতে পারবো না। তাই এক্ষেত্রেও আমরা দেখব যে দশকের ঘর থেকে একটি দশকের বাক্সকে ধার করা যায় কিনা এবং সেখান থেকে 10টি একক নিয়ে আসা যায় কিনা। আমরা দেখছি দশকের ঘরে 1 অঙ্কটি রয়েছে, তার মানে একটি দশকের বাক্স রয়েছে। সুতরাং এই একটি দশকের বাক্স ব্যবহার করে আমরা দশকের ঘরে 10টি একক নিয়ে আসতে পারি, যেটি এই 5টি এককের সাথে যুক্ত হয়ে যাবে 15। আর যেহেতু দশকের ঘরের এই একটি বাক্স আমরা ব্যবহার করে ফেলেছি, তাই দশকের ঘরের মাথায় আমরা লিখব 0। তাহলে এবার আমরা এককের ঘরের অঙ্কের সমাধান করি। 15 থেকে আমরা দেখব 9কে বাদ দেওয়া যায় কিনা। 15 থেকে 9 বাদ দিলে থাকে 6। সুতরাং 6 হলো আমাদের এককের ঘরের সমাধান। এবার আমরা করব দশকের ঘরের সমাধান। এখন দশকের ঘরে এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে 0টি দশকের বাক্স, সেখান থেকে 9টি দশকের বাক্স বাদ দিতে হবে। যেহেতু আমাদের হাতে কোনো দশকের বাক্স নেই, সুতরাং সেখান থেকে আমরা 9টি দশকের বাক্সকে বাদ দিতে পারছি না। তাই আবার আমরা একটি শতকের বাক্সকে ভেঙে নেব বা শতকের ঘর থেকে আমরা বড় করব। তার মানে শতকের ঘর থেকে যদি আমরা একটি শতকের বাক্স ব্যবহার করি, তাহলে এই 3টি কেটে আমি শতকের মাথায় 2 লিখতে পারি এবং যে শতকের বাক্সটি আমরা ব্যবহার করলাম সেটি থেকে আমরা 10টি দশকের বাক্স পাবো। সুতরাং দশকের ঘরে এখন এই 0 যোগ 10 অর্থাৎ 10টি দশকের বাক্স আমরা পেয়ে গেলাম। এখন এই 10টি দশকের বাক্স থেকে আমরা 9টি দশকের বাক্সকে বাদ দিতে পারি। তাহলে দশকের ঘরে এখন কত পড়ে থাকবে? এই 10 বিয়োগ 9 অর্থাৎ 1। সবশেষে আমরা চলে যাই শতকের ঘরের সমাধানে। শতকের ঘরে আমাদের হাতে রয়েছে 2, সেখান থেকে 299 এর শতকের ঘরের অঙ্ক হলো 2, অর্থাৎ এই 2টি শতকের বাক্স থেকে আমাদের 2টি শতকের বাক্সকেই বাদ দিতে হবে। সুতরাং শতকের ঘরে সমাধান হিসেবে আমরা লিখতে পারি 2 বিয়োগ 2 অর্থাৎ 0। এখন যেহেতু এই 0টি সংখ্যার বাঁদিকে রয়েছে, তাই এই 0টিকে আমরা না লিখলেও কোনো সমস্যা হবে না, অর্থাৎ এই বিয়োগফল হবে 16। এক্ষেত্রে শতকের ঘরে আর কিছু পড়ে নেই, সুতরাং আমরা এটিকে লিখতে পারি 1.6 একক অথবা 16। এটি হলো আমাদের বিয়োগফল। এটিকেও আমরা আগের মতো ভেরিফাই করে নিতে পারি। 16 সংখ্যাটির সঙ্গে আমরা যেটি দিয়ে বিয়োগ করেছিলাম অর্থাৎ 299, তাকে যোগ করে দেখি আমরা এই 315 সংখ্যাটি পাই কিনা। যদি পাওয়া যায়, তার মানে আমরা বুঝবো আমাদের বিয়োগ সঠিক হয়েছে। তার মানে 6 আর 9 15, 5 হাতে 1, 1 আর 1 2 আর 9 11, 1 হাতে 1 2 আর 1 3, অর্থাৎ আমরা 315 পেয়ে গেলাম। তার মানে আমাদের বিয়োগ প্রক্রিয়াটি একদম সঠিক আছে। আশা করি এই সমস্ত উদাহরণের মধ্য দিয়ে তোমরা 3 অঙ্কের বিয়োগ প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাই তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং যদি তোমাদের মনে কোনো রকম কোয়েশ্চেন আসে বা 3 অঙ্কের সংখ্যার বিয়োগের কোনো প্রক্রিয়া তোমাদের বুঝতে অসুবিধে হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। তাহলে আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার এক নতুন ভিডিও নিয়ে।